থাইল্যান্ডের একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কিন্তু তার নাম নিয়েই এক বিশাল গোলমাল। ভাবুন তো, একটা নাম করা প্রতিষ্ঠান, অথচ তার আসল পরিচয় নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। চলুন এই অদ্ভুত গল্পের পেছনের সত্যিটা আজ আমরা খুঁজে বের করি। কথাটা তো ঠিকই, নামে কি আসে যায়, কিন্তু যখন একটা বড়সড় বিশ্ববিদ্যালয়ের পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে তখন ব্যাপারটা কিন্তু আর অত সহজ থাকে না। কারণ একটা নাম শুধু পরিচয় দেয় না, সেটার সাথে জড়িয়ে থাকে ঐতিহ্য আর সম্মান। চলুন এই নামের ধাঁধার উত্তর খোঁজা যাক। আচ্ছা, বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, একদিকে উইকিপিডিয়া বলছে সিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয়ের আগের নাম ছিল মেথার্থ, কিন্তু অন্যদিকে হোপ এডুকেশন গ্রুপের 2023 সালের একটা রিপোর্ট বলছে ঠিক তার উল্টোটা, যে সিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয়ের নাম বদলে মেথার্থ বিশ্ববিদ্যালয় হয়েছে। তাহলে আসল সত্যিটা কি? চলুন এই জটটা খোলা যাক। এই ধাঁধার উত্তর খুঁজতে হলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে, মানে একেবারে এর জন্মের গল্প থেকে। সিনাওয়াত্রা বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে এসআইইউ যাত্রা শুরু করে ১৯৯৯ সালে। এর মূল উদ্দেশ্য ছিল ব্যবসা আর প্রযুক্তি বিষয়ে পড়াশোনার জন্য একটা আন্তর্জাতিক মানের হাব তৈরি করা। আর এখানেই গল্পের আসল টুইস্ট। এর প্রতিষ্ঠাতা ছিলেন আর কেউ নন, থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এই একটা কারণেই শুরু থেকে বিশ্ববিদ্যালয়টা অন্যরকম একটা মর্যাদা পেয়েছিল। আর শুধু নাম বা প্রতিষ্ঠাতার জন্যই নয়, এই ক্যাম্পাসটা নিজেও একটা দেখার মতো জিনিস। ভাবুন, ৭৫০ একরের বিশাল একটা এলাকা, থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর ক্যাম্পাসগুলোর একটা হিসেবে ধরা হয় এটাকে। এতটাই সুন্দর যে অনেক হিট থাই নাটকের শুটিংও কিন্তু এখানেই হয়েছে। কিন্তু এর পরে গল্পে একটা বড়সড় মোড় আসে, যখন চীন থেকে এক নতুন খেলোয়াড়ের আগমন ঘটে। গল্পে এন্ট্রি হয় হোপ এডুকেশন গ্রুপের, যারা চীনের একটা বিশাল শিক্ষা প্রতিষ্ঠান। আর তারা যখন বিশ্ববিদ্যালয়টা কিনে নিল, তখন থেকেই পুরো চিত্রটা বদলাতে শুরু করে। এটা ছিল একটা নতুন যুগের শুরু। কিন্তু কেন তারা এই বিনিয়োগটা করল? এর কারণটা কিন্তু আরও ইন্টারেস্টিং। হোপ এডুকেশন গ্রুপ নিজেরাই বলছে যে এই বিনিয়োগ আসলে চীনের জাতীয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ, মানে এটা শিক্ষার আন্তর্জাতিকীকরণের একটা বৃহত্তর কৌশলের অংশ। আর এই স্ট্র্যাটেজি যে কতটা সফল তার একটা প্রমাণ দেখুন, ৭৭%। এটা হলো মালয়েশিয়ায় তাদের আরেকটা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক ছাত্র ভর্তির বার্ষিক বৃদ্ধির হার। মানে তাদের এই মডেলটা যে দারুণভাবে কাজ করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এত সব তথ্যের পর আমরা আমাদের মূল প্রশ্নে ফিরে আসি। আমাদের সেই ধাঁধার উত্তরটা তাহলে কি? উত্তরটা হলো, বিশ্ববিদ্যালয়টার নাম এখন আসলেই মেথার্থ বিশ্ববিদ্যালয়। হোপ এডুকেশন গ্রুপের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের জানুয়ারিতেই সিনেওয়াত্রা বিশ্ববিদ্যালয়ের নাম আনুষ্ঠানিকভাবে বদলে ফেলা হয়। মানে রহস্যের সমাধান হয়ে গেল। এখন যেহেতু আমরা এর আসল পরিচয়টা জেনে গেছি, চলুন এবার দেখি আজকের এই মেথার্থ বিশ্ববিদ্যালয় ঠিক কি দিচ্ছে। এর একাডেমিক খ্যাতি কিন্তু বেশ শক্তপোক্ত। দেখুন, কিউএস র্যাঙ্কিংয়ে বিষয়ভিত্তিক তালিকায় এটা সেরা ১৫০ থেকে ২০০-র মধ্যে, এশিয়ার মধ্যে ২৫০তম, আর দক্ষিণ পূর্ব এশিয়ায় ৬১তম। সংখ্যাগুলোই বলে দিচ্ছে এর মান কতটা উঁচু। এখানে মূলত কয়েকটা প্রধান স্কুলের উপর ফোকাস করা হয়, যেমন স্কুল অফ ইনফরমেশন টেকনোলজি, স্কুল অফ ম্যানেজমেন্ট, স্কুল অফ ম্যানেজমেন্ট টেকনোলজি আর স্কুল অফ লিবারেল আর্টস। আচ্ছা, বিদেশি ছাত্রছাত্রীরা কেন এখানে পড়তে আসে? কারণগুলো কিন্তু বেশ আকর্ষণীয়। যেমন ধরুন, ব্যাচেলর প্রোগ্রামের জন্য থাকা একদম ফ্রি, এর সাথে 60% পর্যন্ত স্কলারশিপের সুযোগ তো আছেই। আর ৩০টিরও বেশি দেশের ছাত্রছাত্রী আর শিক্ষকদের নিয়ে একটা জমজমাট আন্তর্জাতিক পরিবেশও রয়েছে। যারা এখানে পড়তে চান তাদের জন্য ভর্তির প্রক্রিয়াটাও বেশ সহজ সরল। মোট ৬টা ধাপে পুরো ব্যাপারটা সম্পন্ন হয়। কাগজপত্র জমা দেওয়া থেকে শুরু করে যোগ্যতা যাচাই, ফি জমা দেওয়া, অফার লেটার পাওয়া আর সবশেষে ভিসা নিয়ে থাইল্যান্ডে উড়ে যাওয়া। তো এই একটা বিশ্ববিদ্যালয়ের গল্প থেকে আমরা বিশ্বজুড়ে শিক্ষার ভবিষ্যৎ নিয়ে কি বুঝতে পারি? সিনাওয়াত্রা থেকে মেথার্থ হয়ে ওঠার এই কাহিনীটা আসলে একটা বড় ট্রেন্ডের দিকে ইঙ্গিত করে। সেটা হলো স্থানীয় সুনামের সাথে বিদেশি স্ট্র্যাটেজিক বিনিয়োগের একটা দারুণ মেলবন্ধন। আর এই পরিবর্তনটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে রয়েছে উচ্চ স্তরের নীতি।
চীন সরকার একদিকে যেমন প্রাইভেট শিক্ষাকে সাপোর্ট করছে, তেমনি চীন বিদেশি সহযোগিতামূলক শিক্ষা গড়ে তোলার দিকেও নজর দিচ্ছে। মেথার্থ বিশ্ববিদ্যালয় ঠিক এই নীতিরই একটা জ্বলজ্জন্ত উদাহরণ। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? থাইল্যান্ডের এই বিশ্ববিদ্যালয়, যা একসময় একজন প্রধানমন্ত্রীর হাতে তৈরি হয়েছিল, আর এখন যার মালিক চীনের একটা বড় কোম্পানি। এটা কি আমাদের নতুন কোনো মডেলের দিকে ইঙ্গিত দিচ্ছে, যেখানে স্থানীয় ঐতিহ্য আর বিদেশি বিনিয়োগ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে? আর বিশ্বজুড়ে উচ্চশিক্ষার ভবিষ্যতের জন্যই বা এর মানে কি হতে পারে? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?